নমস্কার, আমি আশিস ভট্টাচার্য। শুরু করছি আমাদের ফুচকাবাজ পডকাস্টের 4th এপিসোড এবং আজ আছে আমাদের সাথে অনুভব চক্রবর্তী। অনুভব, তোমার ব্যাপারে কিছু বলো। অদ্ভুত প্রশ্ন। প্রথমেই আশিসদা বোল্ড করে দেয়, যে কোনো জিনিসে আশিসদা প্রথমেই ক্লিন বোল্ড করে দেয়। আমার সম্পর্কে কিছু বলার জন্য বলেছে। হ্যাঁ, ওই তো বলেই দিল, আমার নাম বলে দিয়েছে, আর কি বাকি আছে। অনুভব চক্রবর্তী নাম আমার, অনুভব চক্রবর্তী। ছাপোষা মানুষ, খুব সুন্দর জীবনযাত্রা, বেঁচে আছি, ভালো আছি। বলো, একটু ডিটেলে বলো লোকজনকে। আচ্ছা, ডিটেলে বলতে হবে। আচ্ছা, ডিটেলে বলতে বলেছে, নয়তো খুব সমস্যা এখানে। হ্যাঁ, অনুভব চক্রবর্তী আমি। এবার হচ্ছে আশিস যেভাবে বলছে, মানে সেভাবে বলতে হবে, তো সেই ইস্যুতে বলছি। ছাত্র নাকি আমার, সেভাবে বলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। দাদা তো তুমি মানে নর্মালি কিভাবে লাইফ কাটাও না কাটাও, নর্মালি তোমার ব্যাপারে জাস্ট সেটা বলো। হ্যাঁ, আমি অনুভব চক্রবর্তী, বেসরকারি একটা চাকুরিরত, কিন্তু আনন্দে আছি। না, কিরম আনন্দ সেটা পরে আস্তে আস্তে খাপ খোলা হবে, সেটা আবার আশিসদা খুব ভালো পারে। তো এই বিষয়টা থাকছে। সোনারপুর নিবাসী, সোনারপুরেই ফুচকাবাজ। আশিসদার সাথে আলাপ বহুদিন ধরেই আলাপ, কিন্তু আমরা ওই সামনাসামনি আলাপ যেরকম হয় সেরকম হয়নি। ভেরি রিসেন্ট খুব আলাপচারিতাটা চলছে আমাদের। আর আপাতত না মরে বেঁচে আছি, এটা বেটার অপশন। আর কিছু বেশি বলা উচিত না, বলতে নেই, সব কথা বলতে নেই। দাদার কথায় বুঝলাম। দাদায় পরে আসছি, কারণ দাদাটা আমারও একটু সফট কর্নার। তো অনুভবকে যদি বলা হয়, অনুভবের জীবনের মানে বাকেট লিস্ট, তো বাকেট লিস্ট কি বলবে অনুভব? 3টে জীবনে কোনটা কোনটা প্রায়োরিটাইজ জিনিস? না, বাকেট লিস্ট বলতে তোমার জীবনের খুব শখ 3খানা, এরকম কোনো শখ, যেমন ধরো আমার বাইক কেনা ছিল, কখনো ইচ্ছে স্কাই ডাইভিং করা, তো এইরকম কিছু তোমার যদি বাকেট লিস্ট থেকে থাকে, 3টে বাকেট লিস্ট একটু বলো আমাদের। একটা বাইরেই দাঁড়িয়ে রয়েছে, একটা বাকেট লিস্ট, 3টে বলেছে, একটা বেরিয়ে গেছে, আর 2টো বাকি রয়েছে। একটা রয়েছে সুন্দরভাবে জীবন কাটাবো, কীভাবে সুন্দর জীবন কাটাবো জানি না, সুন্দরভাবে জীবন কাটাবো। আর থার্ড যেটা, সেটা হচ্ছে এই আশিসদাদের সাথে হুল্লোড় করবো। যদিও ভাই এগুলো বাকেট লিস্ট নয়, যাই হোক, ঠিক আছে, তুমি একটু অন্যরকম মানুষ, তোমার উত্তরটাই নেওয়া হোক। বাকি আপনাদের যেভাবে জাজ করার আপনারা করতে পারেন। অনুভব, আমরা একটু তাহলে একটু ভেতরে ঢুকি। আমরা মোটামুটি 1.5 বছর ধরে চিনি একে অন্যকে, মানে আলাপ সেভাবে ডাইরেক্ট না হলেও 1.5 বছর ধরে আমাদের হৃদ্যতা, এটা খোলাখুলি বলাই যায় ফুচকাবাজ হওয়ার পর থেকে। এবং আমার এখনও মনে আছে, আমার তোমার ফার্স্ট প্রপারলি ভালো করে আলাপ 23শে এপ্রিল 2023, যখন খিরিস্তলায় ফুচকাবাজ খোলা হয়, একদম প্রথম দিন থেকে। তো তারপর থেকে সম্পর্কটা খুবই ভালো হয়ে যায়, অলমোস্ট দাদা ভাইয়ের মতোই, এবং আমরা অনেক কিছু শেয়ার করেছি একে অন্যকে। তো যাই হোক, এবং আমার এই দিকটায় তুমি জানো যে ভূতের প্রতি আমার একটু সফট কর্নার আছে। তো ভূত নিয়ে তোমার কি মতামত? আমি এখানে কিন্তু ভূত মানে ঘোস্ট বলছি, কোনো হাইপোথেটিক্যালি তোমার অ্যান্সার দেওয়ার কোনো প্রয়োজন নেই, নর্মাল সোজা সহজ সরলভাবে বলো, ভূত নিয়ে তোমার কি মতামত? ভূত আছে, এবং ভূত আমি নিজে দেখেছি। শুধু আমি নিজে দেখেছি, এবং বাবার থেকে শোনা আছে অনেক কিছু। বাবা তো রয়েছেন, একজন চাকুরিরত মানুষ, তিনি তো দেখেছেনই, প্রায়ই দেখেন, কালকেও দেখেছেন আমাকে, আজকে সকালে গল্প করছিলেন। কিন্তু আমি ভূতটা দেখেছি নিজের চোখে, এবং ভূত দেখেছি আজ থেকে প্রায় 10 বছর আগে, কোনো একটা জ্যৈষ্ঠী মাসের প্রথম শনিবার, এইটুকুনি মনে আছে, কারণ একটা বিশেষ কারণ ছিল। আবার বলছি, ভূত দেখেছি আমি জ্যৈষ্ঠ মাসের প্রথম শনিবার, আজ থেকে 10 বছর আগে। 10 নয়, 12 বছর আগে হবে, 12 বছর আগে। একটু ইনসিডেন্টটা এরকম, রাত্রি তখন টাইম স্পেন বলতে হবে কি, মানে তোমার পক্ষে যতটা বলা সম্ভব বলো খোলাখুলি, যত ডিপলি বলবে তত ঠিক আছে। রাত 2:15, লোকেশন হচ্ছে কপাটহাটের ভিতর, অর্থাৎ ডায়মন্ড হারবারের কপাটহাটের ভিতর আবদালপুর বলে একটা গ্রাম রয়েছে,
সেই গ্রামে শনিবারের রাত কালী পুজো হচ্ছে, পাশে বাঁশবাগান। হঠাৎ করে আমি দেখলাম দুজন মানুষ হেঁটে গেল। বাবা হ্যাঁ, আমরা 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 সবাই মোটামুটি, আমার মামার বাড়ি ছিল ওটা, এবং মামার বাড়িতে আমরা মোটামুটি নিয়ার অ্যাবাউট 25 জন একসাথে একটা খোলা মেলা ছাদে একদম টানা শুয়ে আছি, লম্বা হয়ে শুয়ে আছি। মানে রাত্রে ঘুমটা একটুখানি হতে হবে, কারণ আমরা জাস্ট ঠাকুর থেকে ফিরেছি, গ্রামের পুজো। তো তারপরে আমরা সবাই গায়ে সাদা চাদর দিয়ে একদম লম্বা লম্বি শুয়ে আছি, মানে সবাই মোটামুটি তন্দ্রাচ্ছন্ন অবস্থা। আমি দুজনকে দেখেছিলাম, তারা বাবাকে বাবার নাম ধরে ডাকছে। আমি বেসিক্যালি আমার যতদিন জীবন, আমি কোনোদিন দেখিনি আমার দাদু দিদা কাউকে বাবাকে নাম ধরে ডাকতে। আমার বাবাকে কেউ নাম ধরে ডাকে না, তো নাম ধরে ডেকেছিল। এবং আমি অদ্ভুতভাবে লোকগুলোকে দেখছি, কিন্তু লোকগুলোর ছায়া দেখছি না। আমার প্রথম ভয়টা জাগেনি, কারণ তখন বুঝতে পেরে গেছি একটা কিছু রয়েছে। এবার বেশি ভিতরে ঢুকলে আরো সমস্যা। তো তখন মনে হয়েছে আর যাওয়া যাবে না, বা যাওয়া সম্ভব হচ্ছে না। তো বাবাকে কেউ একটা ডাকছে, আমি পাশে ছিলাম, বসেই ছিলাম। হঠাৎ করে, মানে আমার এটা সমস্যা খুব, আমি রাত্রেবেলায় যদি আমার ঘুমের মধ্যে কোনো রকম ব্যাঘাত ঘটে, আমি সোজা উঠে দাঁড়িয়ে পড়বো, দাঁড়িয়ে পড়ে যা খুশি তাই করবো, সেটা আমার একটু সমস্যা। তো বাবাকে জড়িয়ে ধরেছিলাম, এবং নিচে আসতে সবাই বলেছিল যে আজ থেকে প্রায় এরকম একটা দিনে তিনি তো মারা গেছেন, তো তিনি এসছেন তোমার সাথে দেখা করতে আর বাবার সাথে দেখা করতে, কারণ বাবা বাবাকে আর তোমাকে খুব ভালোবাসে। মানে তোমাদের কোনো রিলেটিভের কথা বলছো? হ্যাঁ, আমার ছোট মামার বাবা, মানে মায়ের মাসির বর, মানে মায়ের মেশো। মানে এটা কি করে তুমি শিওর হলে উনি এসেছিলেন? গরমটা আমি মায়ের মাসিকে বললাম যে আমার মনে হয়েছে কেউ একজন এসছে, খুব ডিস্টার্ব করছে। আমি কিন্তু উল্টোপাল্টা বলবো, আর আমি উল্টোপাল্টা বলবো মানে কিন্তু উল্টোপাল্টা বলবো। উল্টোপাল্টা মানে সে উল্টোপাল্টা গালাগালি থাকবে না, কিন্তু এমন কিছু বলবো সে সহ্য করতে পারবে না। তো দিদা বলল যে উল্টোপাল্টা বলিস না, কারণ কেউ তোর সাথে প্র্যাঙ্ক করবে না, তোর বাবার সাথে বা তোর সাথে কেউ প্র্যাঙ্ক করবে না। মানে আমাকে বা আমার বাবার সাথে প্র্যাঙ্ক করার ক্ষমতা এখনো অব্দি মামার বাড়ির কারণ নেই। প্র্যাঙ্ক করলে কপালে দুঃখ আছে। তো বললো লোকটা সেরকমই লোক। বললো গরজ ছিল, হ্যাঁ গরজ ছিল। তো আমি বললাম কি বিষয়, তারপরে বললো যে ঠিক আছে এটাই, দ্য থিং ইজ দ্যাট লোকটাই এসছিল, এবং তার সাথে তার বন্ধু এসছিল, দুজন এসছিল। এবং বলে দিই ঘটনাচক্রে, আমি তারপরে পুরো ঘটনাটা জেনেছি কিছু। আচ্ছা, আমায় একটা জিনিস একটু বলো, তুমি এমন কি দেখলে যে যার জন্য তোমার মনে হলো এটা ভূত বা মানে মানুষ নয়? ছায়া ছিল না, মানুষের ছায়া থাকতে হবে। এটা যখন দেখেছো তখন বাজে রাত্রি 2টো? রাত্রি 2:15 থেকে 2:40 আমার সাথে এই ইনসিডেন্ট হয়েছে। তো তুমি গল্পটার শুরুতে একটা বাঁশ বাগানের কিছু মেনশন করছিলে। হ্যাঁ, পিছনে বাঁশবাগান, মানে পিছনে বাঁশ বাগানের সাথে এটার কি সম্পর্ক? সবাই বলে যে বাঁশবাগানটার মধ্যেও উনি থাকেন, আর মামা বছরে হয়তো একবার বা দুবার যায় ওখানে, শুধু ওই পুজোর সময়। এবং হচ্ছে সকালবেলায় ওই মেশোর পুজো করে, মেশোর জন্য ওই যেগুলো বলে আর কি পিণ্ডদান সামথিং, ওগুলো করেন, করার পরে তারপর আমাদের পুজো শুরু হয়। দ্যাটস ইট। তা অনুভবকে যদি বলি ভূত তুমি বিশ্বাস করো, আমিও বিশ্বাস হ্যাঁ, করি। এবার ভালোই একটা করতে হবে। ইনসিডেন্ট শেয়ার করলে। করতে হবে কিছু, মানে হ্যাঁ, আমি টেকনিক্যাল টার্মের লোক বলে করব না, এটা খুব ভুল জিনিস, খুব ভুল জিনিস। ভূত বিশ্বাস করি, ভূত আছে। আর যদি বলি ভগবান নিয়ে? বাবা, ভূত ভূত আছে বললে ভগবান আছে বলতে হবে, কিন্তু আমি একটুখানি ওই আস্তিকতা নাস্তিকতার মাঝে থাকি। ভগবান আছে, ভগবান ততক্ষণই রয়েছে যতক্ষণ নিজে চাইবে, নিজের ভিতরেই ভগবান আছে, খুঁজে নাও। বেশ হাইপোথেটিক্যালি ভালোই জবাব দিচ্ছ। তা যদি অনুভবকে বলা হয় জীবনের সেরা ফেজ কোনটা, মোটামুটি 29 বছর বয়স তোমার আমি যতদূর জানি, তো 29 বছরের মধ্যে অনেকগুলো ফেজই কাটিয়ে এসছো, তোমায় নিশ্চয়ই আমার আলাদা করে ডিসক্রিমিনেট করার দরকার নেই যে কোন কীরকম। তো স্টিল তুমি বলো তোমার প্রিয় ফেজ কোনটা? প্রিয় অনেক কটা ফেজ আছে, কিন্তু এক্স্যাক্ট প্রিয় বলতে গেলে আমি একটুখানি সময় নিচ্ছি। হ্যাঁ, মনে পড়েছে, 2019-এর 5ই ফেব্রুয়ারি
আমার জীবনের সব থেকে বেস্ট ফেজ। এবং আরও একটা ফেজ রয়েছে, সেটা হলো 2019-এর, না ভুল করলাম, 2020-র 5 ফেব্রুয়ারি এবং 2019-এর 18ই এপ্রিল বেস্ট ফেজ। কারণ মানে এর মধ্যে অনেক সমস্যা, অনেক কিছু রয়েছে, অনেক কাটাকুটি রয়েছে, সে কাটাকুটিটা পরে আসবো, পরে আসি। মানে বেস্ট ফেস কেন না, আমরা এই পোর্শনটা কমপ্লিট করে নেক্সট সেগমেন্টে ঢুকবো। তো কেন বেস্ট ফেজ হচ্ছে মানে আমি ফেস বলতে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম মেনশন করতে চেয়েছিলাম, বাট ঠিক আছে তুমি যখন ডেট বলছো ঠিক আছে, আমি ডেট, তাই তোমার উত্তর তোমার মতো করেই বলো, কোনো ব্যাপার না। তাহলে ডেট স্প্যান দিয়ে যদি বলি, আমি 2017-23 ডিসেম্বর থেকে 2024-এর 10 এপ্রিল। খুব কঠিন উত্তর দিলাম, ঠিক আছে, হয়ে গেছে। মানে যতদূর আমি বুঝলাম প্রেমের ফেসটাও বলছো, ওকে। না, এর আগেও প্রেম ছিল, এরকম নয়, কিন্তু এর মধ্যেও অনেক কিছু এদিক ওদিক হয়েছে, তো সেই জন্যই বলছি এই ফেজটা একটা অন্যরকম ইম্পর্টেন্ট। মানে এই ফেজটা তোমার সেই স্যাক ফেজ একদম, যাকে বলে। স্যাক ফেজ কিনা জানি না, জীবনে অনেক মানুষের অনেক কিছু ইচ্ছা থাকে, তো ইচ্ছাগুলো মনে হয় এই টাইমে পূরণ কিছুটা হয়েছে, আর কিছুটা বাকি আছে, সোজা সাপটা সাবলীল। আচ্ছা, যদি অনুভবকে এরকম বলা হয়, একটু ভেবে বলো যে তোমার এই 29 বছর বয়স অবধি যে মেমোরি আছে, যে স্মৃতি, সেই সব স্মৃতি থাকবে, বাট এই সুযোগটা তুমি পাবে লাইফটা আবার কোথাও একটা জায়গা থেকে, সার্টেন পয়েন্ট অফ টাইম থেকে লাইফটা আবার শুরু করতে পারবে। কোথায় যাবে, কেন যাবে, কোথায় যাবে ইন দ্য সেন্স তোমার কোন বয়সে ফিরে যেতে চাও, বা পার্টিকুলার কোনো সালে ফিরে যেতে চাও, কোথায় যাবে, কেন যাবে। নচিদার একটা গান মনে পড়ছে তোমার বড্ড ওই আমি আর ঠান্ডা লাগে, ইজ এক্সট্রিমলি সরি। হ্যাঁ অনুভব, সরি বলো। নচিদার একটা গান মনে করছে যে আমি আবার আমার শৈশবেতে যাই, পুষে রাখা সেই তো আশা। তো 2011-র 8ই জুলাইয়ে ফিরবো, সেখান থেকে আবার রিশিডিউলিং করব, রিশিডিউলিং করে 9 এপ্রিল 2024 অব্দি আসবো। মানে কি চেঞ্জ করবে, বা কিসের জন্য তোমার এই ফিরে যেতে চাওয়া, একটু যদি কিছু বলো। বলবো, অবশ্যই বলবো। এবার খাপ খোলাচ্ছে, তো আমাকে খুলতে হবে, এবার কিছু করার নেই। অনেক মানুষের অনেক কিছু বলা না বলা বিষয় থাকে, অনেক মানুষের যে মেন্টালিটি চেঞ্জ, বা অনেক মানুষের যেটা বোঝে, এখনকার মানুষ প্রচণ্ড নিজের মতো হয়ে গেছে। ট্রুলি স্পিকিং, এখনকার মানুষ পুরো নিজের মতো হয়ে গেছে। সেই নিজের মতো হওয়ার বিষয়টাকে একটু যদি সে নিজের মতো করে নেয়, তাহলে খুব সমস্যা। কারণ এখন মানুষ একা থাকতে শিখে গেছে, এটা খুব বাজে জিনিস, এটা খুব বাজে জিনিস। আর মানুষ বলে আমি দুঃখ পাই না, মানুষ সব থেকে বেশি দুঃখী, মানুষ সব থেকে জটিল প্রাণী, জটিল জীব, সব থেকে বেশি দুঃখী প্রাণী। আর এই পার্সপেক্টিভে দাঁড়িয়ে ওই টাইমটাই ওই 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 ফেজে গিয়ে আমি চাইবো কিছু মানুষের মেন্টালিটিটা চেঞ্জ করার, যে মানুষও মানুষের মতো বাঁচে, মানুষও নিজের ইচ্ছেটাকে বাঁচতে চায়, নিজের ইচ্ছেটাতেই থাকতে চায়। দ্যাটস অল, বেশি বলবো না, এসব নিয়ে বেশি বলা যাবে না, বেশি বলা যাবে না। স্টিল মানে আমি যেটা বুঝতে পারছি, তোমার লাইফে প্রেমের একটা সিগনিফিকেন্স আছে আমি জানি। তো আমি খুব বেশি ডিটেলে ঢুকবো না, বাট যদি আমি অনুভব চক্রবর্তীকে একজন আউটসাইডার হিসাবে জিজ্ঞাসা করি যে অনুভব তোমার কাছে প্রেম কি, কি বলবে তুমি? মানুষের বাঁচতে কি লাগে? অক্সিজেন লাগে, হ্যাঁ, অক্সিজেন সিলিন্ডারটা যেরকম লাগে প্রত্যেকটা মানুষের বাঁচার সময়, রিকভারি রুমে হোক বা যেখানে হোক, প্রেমটা সেটাই। মানে মানুষ প্রেমেই থাকে, অন্য কিছু থাকে না, মানুষ সবসময় প্রেমে থাকে। আচ্ছা, প্রেমের পর আমার আর তোমার আর একটা কারণেও সম্পর্কটা বেশ ভালো। আমাদের আর একখানা খুব কমন ভালোবাসার জিনিস আছে, যেটা হচ্ছে তুমি বড্ড বেশি ভালোবাসো, ভীষণ বেশি ভালোবাসো, আমিও ভালোবাসি কোথাও। সেটা হচ্ছে নচিকেতা চক্রবর্তী। তো তোমার সাথে নচিদার ভালো সম্পর্ক আমি জানি। যদি এই ব্যাপারে কিছু বলতে চাও তো কোনো জোরাজুরি নেই, পুরোপুরি তোমার ওপর। যদি কিছু বলতে চাও, কিভাবে আলাপ টালাপ বা
কীরকম যদি বলতে চাও তোমার মতো করে শেয়ার করো। এটা খুব অদ্ভুত একটা প্রশ্ন করে দিয়েছে আশিস দা। আমাকে এই প্রশ্নের উত্তর দিতে গেলে খুব ভেবেচিন্তে দিতে হবে। স্টিল বলছি, 29 বছর বয়স মানে বুঝতে পারছেন আমার বয়স কত। ততদিনে নচিদা অলরেডি স্টার, ঠিক আছে। তো আমার কাছে 1998 থেকে মানুষটা অন্য রকম একটা জায়গায় রয়েছেন। আমার মনে আছে, আমার বাবা বলে আমাকে এখনো অবধি, সোনারপুরের ওই পারে একটা ক্যাসেট দোকান ছিল। তখন তো আমরা সেই এপিট বিপিট করে ক্যাসেটে ওয়াকম্যান দিয়ে কাজ চালাতাম। তো আমার মনে আছে আমি পারি অ্যালবামটাই মুখস্থ করে ফেলেছিলাম 1998 সালে। 1998 সালে আমি পারি অ্যালবামটা বেরোয়, আমি পারি অ্যালবামে প্রত্যেকটা গান মুখস্থ করে ফেলেছিলাম। এবং বাবা ভয় পেয়ে গেছিল, বাবা যে কি হচ্ছে। কারণ প্রত্যেকটা বাবা মা, আলটিমেট আমি বলে দিচ্ছি, মানে এটা খুব মানে বিচ্ছিরি কন্টেন্ট হতে চলেছে আজকের। প্রত্যেকটা বাবা মা নিজেদের স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্যই কিন্তু অপত্যের সৃষ্টি করে। সেই পার্সপেক্টিভে দাঁড়িয়ে আমি এই কথাটা বলবো, কারণ আমি সেই টাইমে দাঁড়িয়ে এত কিছু জেনেছিলাম। তারপরে আস্তে 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 জীবনের সাথে খাপ খাওয়াতে খাওয়াতে নিজের 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 তাগিদেই গেছি। দাদা বলল যে আমি পারিবারিক সূত্রে জড়িত বা আমি খুব জড়িত, সেরম কিছু নয়। আমি কিন্তু বেসিক ফ্যান ওনার। এবার হ্যাঁ, এটা একটা আমার খুব একটা বাজে জিনিস, সেটা হচ্ছে আমি একটু মানুষকে নিয়ে রিসার্চ করতে ভালোবাসি। আমি মানুষটাকে নিয়ে রিসার্চ করছি বা করেছি, বা মানুষটার ভাবভঙ্গি চলন বলনটা একটু অন্য রকম। আমার অন্য সমস্ত মানুষ যেরকম হয় তার থেকে একটু আলাদা মানুষ উনি। হ্যাঁ, মানে ওই এখনকার সময় সবাই কিন্তু এই টেকনিক্যাল বিষয়টা নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু মানুষ কখন মাটিতে পা রেখে চলতে পারেন বা মাটিতে পা রেখে কীভাবে চলতে হয় সেটা কিন্তু ওই লোকটাই জানে, আমার মনে হয়। এটা আমার পার্সপেক্টিভে দাঁড়িয়ে বলা, আর এক্সট্রা কিচ্ছু না। আর পরবর্তী সম্পর্কে আলাপ চারিতায় তো একটা অদ্ভুত বিষয় আসে যে নামটাই কাফি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট নামটাই কাফি। সেকেন্ডলি সেটা হলো যে মানুষটা সহজ হয়ে বাঁচতে শেখায়। আমাদের সবাইকেই সহজ হয়ে বাঁচতে শেখায়, তোমাকে আমাকে আমাদের সবাইকেই। মানে কোনো না কোনো পার্সপেক্টিভে আমার সেটা মনে হয়েছে। কারণ নয়তো আমি যে ছেলেটা বা আমাদের আগের জেনারেশনটা, তারা কিন্তু নচিভক্ত, বেসিক নচিভক্ত কিন্তু তারা, ঠিক আছে। এখন অনেকেই অনেক কিছু বলেন, কিন্তু ওই অনেক শুনেছি আমি যে ফ্যানেরা এই সেই। ফ্যান সেরকম হও, ওই হাত পাখা টেবিল ফ্যান হতে হবে না। ফ্যান সেটাই হও যেটা ভিতর থেকে আসবে, আর আমরা সেরকমই। তোমাকেও দেখেছি, তুমিও মানে, আমি নচিভক্ত, দ্যাটস এ থিং, বাট তোমাকেও দেখেছি আমি, তুমিও সেরকমভাবেই ভাবো। বাট দাদা একটা কথা বলে যে কোনো মানুষকে যখন তুই ভালোবাসবি তখন তুই তার যেমন ভালো নিয়ে বাসবি, তার খারাপটাও তোকে বাঁচতে হবে ভালো। তো আমি ওই স্বয়ং সম্পূর্ণ বিষয়টাকে বিশ্বাস করি, এক। আর দুই হচ্ছে কুছ তো বাত হে উসমে। যদিও দাদা এই এই কেসে থাকলে দাদা বলতো হিন্দি কেন বললি, বা হিন্দিটা বলাটা আমি অন্তত মনে করি উচিত নয়। ভাই আর কিছু হোক না হোক, লোকটা স্টার, আর কিছু বলবো না এক্সট্রা। কারণ এই মুহূর্তে এসে দাঁড়িয়ে যে মানুষ হাউসফুল করতে পারে, মানে হাউসফুল, আমি আমি অনেক মানুষের শো দেখেছি বা শুনেছি, লোকে এমনি কথায় কথায় হাউসফুল লিখে দেয় বা টিকিট প্রাইস কমে যায়, কিন্তু একটা মানুষ টানা আজকের 31 বছর ক্রস, 32 বছর চলছে দাদার সঙ্গীত জীবনের 32 বছর চলছে। এমনি সাধারণ যারা রয়েছে, আমি সাধারণ মানুষই, মানে তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু সিট দাঁড়ায়। কিন্তু মানুষটাকে ভালোবাসার প্রেক্ষিতে নয়, মানুষের মধ্যে কিছু আছে, নয়তো আজ অবধি, আজ 32 বছরের এতে দাঁড়িয়ে লোকটা প্রত্যেকটা শো হাউসফুল করতে পারে না, এক। আর দুই হচ্ছে সেই জিনিসটা আছে বলেই পার ডে একটা দুটো শো কিন্তু থাকে। এবং এখনো অবধি কিন্তু তরুণ যে প্রজন্ম, তারা কিন্তু উচ্ছ্বসিত হয়। জানি না নতুন কারা এসছে বা নতুনরা কতটা সাড়া পায়, আমার সেটা জানা খুব, মানে আমি জানি না কিভাবে সাড়া পেতে পারে। বাট আমরা যদি বলতে পারি যে
জীবনমুখী গানের স্রষ্টা অনেকেই অনেক নাম বের করে বা বলে, বাট আমার চোখে তো জীবনমুখী গানের স্রষ্টা, জীবনমুখী বলা নয়, জীবনমুখী মানে যে জীবন হতে হবে তো তা নয়। তো সেই স্রষ্টাটা, ওই লোকে বলে আমরা রবীন্দ্রনাথ দেখিনি, রবীন্দ্রনাথের অচলায়তন যখন হয়েছিল বা সামথিং আমি শুনেছিলাম, বা রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি টবিও বলেছিল অনেকেই। বাট আমরা একটা গর্ব করি যে, বা আমাদের একটা দম্ভ বলতে পারেন, আমরা রবীন্দ্রনাথকে দেখিনি, বাট স্টিল আমরা নচিকেতাকে দেখেছি বা দেখছি। আমাদের কাছে এটা অনেক বড় পাওয়া। তোমার কিছু মানে ফেভারিট গান কিছু নচিদার? ফেভারিট গান 1998 সালে আমি এবারই অ্যালবামটা মুখস্থ করে ফেলেছিলাম। এখন মোটামুটি যা গান বেরোয় মুখস্থ তো করতে হয়, মুখস্থ না করি অন্তত মানে মানুষ না এখন, আহ, আমি মানুষটাকে দেখেছি, আমি সামনে থেকে দেখেছি, আমি শুধু মানুষটাকে দেখলে হয় না। আমি একটা জায়গায় পড়েছিলাম যে মানুষ যখন মানুষের কথা বলে বা লেখে বা কিছু করে, তো মানুষের সৃষ্টিটাকে আঁকড়ে ধরতে হয়। এখন কিন্তু মানুষ লেখার মানে বোঝে না, এখন কিন্তু লেখার মানে মানুষ বোঝে না। আমি খুব বাজেভাবে এটাকে, খুব বাজেভাবে সাফার্ড, মানে একটা কথা তোমার বলে দিলাম, তুমি সেটাকে খুব ক্যাজুয়ালি নিয়ে নিলে হবে না, কারণ এখন মানুষের কথা বলার ভঙ্গি বদলেছে। এবার কথা উঠতে পারে যে নচিকেতা সেই পুরনো গান, পুরনো চাল ভাতে বাড়ছে, এরকম অনেকে বলে, অনেকেই বলে, আমার কানে সব আসে, আমি বলি না। আমি আজকের আশিসদার পডকাস্টে বসে হয়তো এই সমস্ত বড় বড় বাতেলাগুলো মারছি, কিন্তু ভাই একবার ওই 32 বছরের পুরনো জীবনটায় ফিরে গিয়ে দেখতে হবে। কারণ আমাদের কাছে যে খবর আছে, 32 বছরের আগেও 10টা বছর ছিল, যে স্ট্রাগেলটা না হলে নচিকেতা নচিকেতা হতো না। আর আমরা সেই স্ট্রাগেলের যে ফল, বা তিনি যেগুলো যেগুলো দেখেছেন সেগুলো থেকে কিন্তু আমরা সবাই উচ্ছ্বসিত হই ঠিকই, কিন্তু অনুপ্রেরণা পাই। বেসিক্যালি উনি কিন্তু পথ প্রদর্শক বা গাইড, নাথিং এলস। আর গানের বিষয় বললো আশিস দা, প্রচুর গান মুখস্থ রয়েছে, কিন্তু গানটা এরকমভাবে গাইবো বা একটু দাদাকে, দাদার গান গাইবো, তো বিষয়টা একটুখানি কাঁপে। তো ঠিক আছে, হবে। গাইতে না চাইলেও যদি দু তিনটে নাম অন্তত মেনশন করো। গানের নাম তোমার খুব পছন্দ রিসেন্ট, রিসেন্ট বলতে গেলে আশিসদার একটা গান পছন্দ, সেটা আমার না, তোমার পছন্দের বলো। আশিসদার একটা গান, আমি শুরু করছি। ফুচকা বাজির পডকাস্ট হচ্ছে, প্লিজ। আশিসদার একটা গান পছন্দ, সেটা আমাদেরও পছন্দ, কোনো না কোনো বেসিসে সত্যিই আমরা সেরকমই একটা গানের চাই, বাট এটা জীবনের অংশ হতে পারে না, এটা জীবন নয়। সেটা হলো হ্যাপি ডিভোর্স, যেটা আশিসদার পছন্দ। আমি হয়তো তোমারই জন্যতে আমি সমাজের অনেক দিক দেখেছি। যদি আমাকে কেউ বলে যে তুমি, যেরকম আশিসদা বলছে তুমি কেন ভালোবাসো, বলতেই পারে, বলেছে অলরেডি, মানে এটা এখানে বলেনি, ও ক্যামেরার ওই পারে বলেছে। তো সেই বেসিসে আমি বলছি, যেমন আমার তো পছন্দ হয়তো তোমারই জন্য লাস্ট, কিন্তু আমি বহু বহু থিম দেখেছি, পুজোর থিম দেখেছি, যেগুলো কোনো না কোনোভাবে নচিদার কোনো না কোনো গানের সঙ্গে কানেক্টেড। ধনঞ্জয় পছন্দ। আমি বেশিরভাগ নাম বলবো যে গানগুলো কিন্তু একদম বলতে গেলে আনরিলিজড গান, তো আমি সেই জন্য ভয়ও পাচ্ছি। তবে ধনঞ্জয় রিলিজড, হয়তো তোমারই জন্য রিলিজড, হ্যাপি ডিভোর্স রিলিজড, আছে আরও কৃষ্ণ তোমার সঙ্গে যাব আছে, কি বলবো সব গুলিয়ে যাচ্ছে। নীলাঞ্জনার প্রত্যেকটা পার্ট আছে, নীলাঞ্জনার পার্টগুলো এক একটা করে পড়লে বা বুঝলে, পড়তে হবে না, বুঝলেই বেটার। অনির্বাণের 3টে পার্ট আছে, পড়লেই বেটার। মানে এগুলো পড়তে পড়তে হয় না, শুনবে, শুনে মানুষ মানুষ না এখন শুনতে ভুলে গেছে। আর নচিদা, তো নচিদা অনেকে ভাবে যে, আমি এই জিনিসটা খুব ফেস করি এখন, কারণ আমি বহুদিন চাকরি বাকরির সাথে যুক্ত থেকে হয়তো কিছু করা হয় না, তখন শুনতে পাই মানুষজনকে যে এটা কি ধরনের। বেসিক্যালি একটা জিনিস বলে রাখি, যে কোনো জীবনমুখী গান হচ্ছে কথা প্রধান গান। হ্যাঁ, তো সেই কথা প্রধান গানের কথাগুলোকে না একটু মেহসুস করতে হবে।
একটু ভাবতে হবে ভিতর দিয়ে। কারণ আমি তোমাকে বলছি আশিস দা, আগের বছর হয়েছিল কাশী ভোসলেনে একটা থিম হয়েছিল। আমি কোনো না কোনো পার্সপেক্টিভে দাঁড়িয়ে যখন কাশী ভোসলেনের আমি আগের বছর একটাই ঠাকুর দেখেছি, সেটা হচ্ছে কাশী ভোসলেন। আমি মানে ঘটনাচক্রে বলেই দিলাম বিষয়টা। এবং সেখানে আমি ঠাকুরটা দেখে আমার একটা লাইন মনে পড়ছিল, আম, ভালোবাসার গান সব গাওয়া আজকে যে অসম্ভব, যেন রাক্ষস দুনিয়াটা তুমি বন্দিনী রাজকন্যে। খুব সাধারণভাবে কেউ যদি এই জিনিসটাকে খুব ভালোভাবে ভাবে বা তার যদি মেমোরিটা ঠিকঠাক থাকে, তাহলে সে দেখতে পাবে যে থিমটা বানানো হয়েছিল কোনো না কোনোভাবে এই গানের এই লাইন কটার সাথে কিন্তু চলে গেছে। বা আম, এর আগেও বহু গান দেখেছি আমি, তো অলরেডি দেখেছি দাদার বহু জিনিস নিয়ে মানুষজন থিম করেছে, কিন্তু অনেকেই কিন্তু মানে খাপ খাওয়াতে পারে না বা অনেকেই তুলে ধরতে পারে না। কারণ ওই বললাম, এক কথা প্রধান, আর দুই হচ্ছে প্রচণ্ড না মানে ভিতর থেকে আসতে হবে জিনিসটা। এখন বাঙালি গান শুনতে ভুলে গেছে, লায়লাপ্পায় মাতে চলবে না, এরমভাবে চলে না। কিন্তু একটু আমি তোমাকে থামিয়ে বললাম যে বাঙালি গান শুনতে ভুলে গেছে, তুমি বললে বটে। আমি এইখানে একটা দ্বিমত প্রকাশ করব। যেমন হচ্ছে, আমি একদমই মানে ইংরাজি গান পছন্দ করতাম না। আমার পছন্দ না করার কারণ হচ্ছে, আমি বলছি এটা ধরো 2011-র কথা বলছি। তো 2011 সালে আমি ইংরাজি বুঝতামও না। কোনো গান যদি আমার সামনে চলতো, যেটা বুঝতে পারছি না যথারীতি, সেটা আমি শুনবো কী করে? তো আমার ভাই তখন গিটার চর্চা শুরু করে, এবং গিটার চর্চা শুরু করার পরে রোজ চলতে 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 না অটোমেটিক ভালো লাগতে শুরু করে, এবং তার জন্য কিছু থাকতে হয় ভালো। তো আমি বাইরের বহু গান শোনা হয়েছে আমার তারপর গত 10-15 বছরে। স্টিল বলছি, যদি মনের গান যদি আসে না, সেগুলো কিন্তু আমার বাংলা গানই বেরোবে। তো কেন তোমায় ঠুকলাম তার কারণটা হচ্ছে, আজকের কোথাও এই যে আজকেও বাংলা গান হয় না তা না, বাংলা কাজ হয় না তা না, কিন্তু মানটা এতটা পড়ে গেছে, আমি কাউকে ছোট করছি না, মানটা এতটা পড়ে গেছে, যেই জন্য মানে হয়তো তোমার কথার উত্তর এটার মধ্যেই, যে মানুষ বাঙালি ভালো গান পাচ্ছে না। কারণ আমার মনে পড়ে না যে শেষ 2 বছরের মধ্যে আমি হ্যাপি ডিভোর্স ছাড়া আর কোনো ভালো বাংলা গান শুনেছি বলে। এটা আমি নচিকেতা চক্রবর্তীর ফ্যান ওরমভাবে আমি বলছি না, কারণ আমি হয়তো সেরকম ফ্যান না, আমার ওনার গান খুব ভালো লাগে। মানে ছোটোবেলায় আমার মনে আছে ওই একটা লাইন ছিল, যে লাইনটা আমার ভীষণ ভাবিয়েছিল, এবং তবে থেকে আমি মানুষটাকে ভীষণ শ্রদ্ধা করি। সে লাইনটা হচ্ছে, আমার কাশি খুব, তো একটু এদিক ওদিক হলে মাফ করবেন, আমি গায়ক নই। যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলাঘর। এটা কিন্তু নচিদার স্বপ্নে পাওয়া গান। বাট ওটা আমার কাছে ওটার থেকেও মানে যে কারণে আমার ভালো লাগাটা বা ভালোবাসাটা ছিল, যে কোথাও রিলেট করেছি। মানে যখন 2011, তখন আমি কলেজে পড়ছি, এবং আমি গভীরে ঢুকছি না, বাট জীবনে অনেক কিছু ফেস করেছি তখনও এখনও। তো এই যে কথাটা, যখন এমনের প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলাঘর, আমার বাদ বাকি লাইনের দরকার নেই। ভাই, যে ভাবতে পারে, যে কোথাও রিলেট করতে পারবে, এই যখন এমনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলাঘর, না, এই কথাগুলোই যথেষ্ট তাকে ভাবানোর জন্য। কথা প্রধান গান যে আমি বললাম আবার, হয়তো কোথাও আমি রিলেট করেছি, এবং সেম জিনিসটা আমার মনে আছে যে তোমার সাথে আমার এত ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে তুমি ওই একটা গান, সেটা হচ্ছে হ্যাপি ডিভোর্স। এবং মানে এতটাই ভালো লেগেছে আমার গানটা, মানে প্রচণ্ড রিলেটিভ গান আজকের দিনে। এবং তো যাই হোক, মানে পডকাস্টটা তোমায় নিয়ে, তো আমি আবার আমার দিকে ঢুকে যাচ্ছি। ওই লাইনটা খুব অদ্ভুত লাইন। হ্যাঁ, কোনটা? ওই আমার ঘর কর্ণে উধাও রাজকন্যে, তার না দেখা ছোঁয়া সবটাতেই। না, আমাকে আবার টানে ওই জায়গাটা, মানে চলে যাওয়ার পর, থাকবে দেওয়াল থেকে খুলে রাখা কারো ছবি, ধুলো মাখা খাটের নিচে। মানে অসাধারণ অসাধারণ। তো কিছু ক্লোজিং স্টেটমেন্ট নচিকেতা চক্রবর্তীকে নিয়ে। নচিকেতা চক্রবর্তীকে নিয়ে কি বলবো, আমরা একটা মানে অদ্ভুত বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা একটা ওই পিঁপড়ে হয়ে একটা বাঘ বা একটা বড় মাপের একজন শিল্পীকে নিয়ে
কাটাছেঁড়া করাটা খুবই বোকা বোকা বিষয়। না না, আমরা কাটাছেড়া করার না, না, কেউ না কোনো কাটাছেঁড়া অধিকার না, নাই, না, না, কাটাছেড়া ইজ রং ওয়ার্ড, আমরা একদম কাটাছেড়া করছি না, আমরা জাস্ট আলোচনা আমি করছি। বলছি, আলোচনা সাপেক্ষে বলি, সেটা হলো যে কারণ আমাদের যোগ্যতাই নেই এটা নিয়ে কাটাছেড়া করার, একদম যোগ্যতা নেই। এটাই আমারে যে আমরা একটা ওই পিমড়ের মতো, ঠিক আছে, তিনি একটা ভাস্ট অংশ, মানে আমি মনে করি বাংলা সঙ্গীতে কি হয়েছে আমার জানার দরকার নেই, যারা কি পড়েছে, অনেক অনেক মানুষ এসছে গেছে বা কিছু হয়েছে, বাট এই টাইমে দাঁড়িয়ে তুমি যেটা বলছিলে কিছুক্ষণ আগে যে, আচ্ছা আশিস দা তুমি আমায় একটা কথা বলো, আহ, কোনো গানের সেরকম কোনো তুমি কথা পেয়েছো এখন? আমি তো পাই না ভাই। মানে আমাদের এখানে পাই না বাট নেই তা না। আছে বাংলা গানের মানে কোথাও পেয়েছো কথা? না বাংলা গান আমি তো বলছি না, আমার আমার টানে না, আমি রিসেন্টলি পাই না সেভাবে। সেই পার্সপেক্টিভেই দাঁড়িয়ে বলছি, এখনো অবধি মানে আমি জানি না দাদা, আহ, এটা এই পডকাস্টটা হয়তো ভাইরাল হয়ে গেলে খুব সমস্যা হতে পারে। সে ভাগ্য আমার নয়, তাহলে এতদিনে অনেক কিছু হতো আমি আমার। একটা জিনিস, আমি শুধু এই জিনিসটা জানি, দাদা প্রচুর গান লেখে কাটে, এই খবর আমার কাছে আছে বা এই খবর আমি পাই। আমরা যদি, আমি দাদার কোনো গানে যাচ্ছি না, দাদার বই যেগুলো রয়েছে না, বিপজ্জনক 12, নচিকেতা অমানিবাস, বিপজ্জনক আরও, এই বইগুলো যদি একটু পড়ি, বা বই বাদ দাও, কালজবন পড়ো, তাতেই বোঝা যাবে যে মানুষটা আলটিমেট কি, মানে পুরো একটা আমরা যে জীবনযাপন করি, জীবনযাত্রা করি, মানুষটা হয়তো আমাদের মতোই মানুষ, কিন্তু কোনো না কোনো পার্সপেক্টিভে দাঁড়িয়ে সময়ের থেকে ওই রবীন্দ্রনাথ যেরকম 100 বছর এগিয়ে থাকা একটা লোক, নচিকেতাও আমার দেখা হয়তো এখন সময়ের থেকে 100 বছর এগিয়ে থাকা একটা লোক এই মুহূর্তে দাঁড়িয়ে। তখন মানে এটাই হয়তো নচিকেতার প্রাসঙ্গিকতা। এবং আজ যদি বাচ্চাদের নিয়ে যাওয়া হয়, অ্যাম্বিশন শোনার পরেও না বাবা মা গিয়ে বাচ্চাদেরকে বলে পড়ো, তোমার ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, হ্যাঁ। আর অদ্ভুত বিষয়, সেই দাদাকে নিয়ে বলবো, দাদার হচ্ছে লাইন কোট করেই বলতে হবে আমায়, দাদা এমন একটা মানুষ, দাদাই বলেছিল আমাকে ভালো বলা যায়, আমাকে খারাপও বলা যায়, আমাকে উপেক্ষা করা যায় না। এটাই নচিকেতা চক্রবর্তী, অন্তত আমার চোখে। আহ, যদি মানে আমাদের শিল্প নিয়ে যখন জিনিসটা শুরু হচ্ছে, গানের পর এবার একটু তাহলে সিনেমায় ঢুকি। সিনেমাটা আমার যেমন খুব পছন্দের জিনিস। তোমায় যদি বলি, অনুভব তোমার পছন্দের সিনেমা কীরকম, বা বিশেষ যদি কিছু সিনেমা থেকে থাকে যেগুলো তোমার সারা জীবন একদম হৃদয়ের মণিকোঠায় একদম আঁকড়ে থাকবে, এই ধরনের সিনেমা কি থাকবে? যদি কিছু থেকে থাকে কিছু নাম বা তোমার মতো করে একটু শুনি। অনেক সিনেমা থাকবে, অনেক সিনেমা থাকবে। পুরোনো দিনের সিনেমা বেশি থাকবে, নতুন দিনের সিনেমা কম থাকবে, প্রথমেই বলে দিলাম, লিবার্টি নিচ্ছি না তাই বলে। পুরোনো দিনের সিনেমা দিয়ে শুরু করতে হলে ধন্যি মেয়ে থাকবে, হ্যাঁ ফুটবলের জন্য। আচ্ছা, ধন্যি মেয়েটা থাকবে অবশ্যই। পুরোনো দিনের সিনেমা বলতে গেলে মৌচাকটা থাকবে, মৌচাক। এবার এবার সবাই ভয়টা পেয়ে যেতে পারে, এবার আমি সরাসরি সত্যজিৎ রায়ে চলে আসবো তখন আবার। কে ভয় পাবে? হ্যাঁ, কে ভয় পাবে বলে সবাই ভয়টাই পেয়ে যেতে পারে? আমি ভয় পাই, আমি নিজের জীবনকে নিয়ে ভয় পাই, আমি নিজের জীবনকে নিয়ে ভীত। তো ধন্যি মেয়ে বলেছি, মৌচাক বলেছি, গুপি গাইন বাঘা বাইনের সব কটা পার্ট, পথের পাঁচালী, এই মুহূর্তে এসে দাঁড়িয়ে যেটা আমাকে, যে সিনেমাটা আমায় সব থেকে বেশি টানে, এবার এটা তুমি বলতে পারো যে তুমি নচিতার ভক্ত বলে তুমি এটা করলে, বললে, আমি বলে রাখি, কেউ যদি 61 নম্বর গড়পাড়লেন দেখে, কেউ যদি জুলফিকারটা দেখে, আর কেউ যদি শর্টকাটটা দেখে, শর্টকাটটার মানে ব্যাকড্রপের যে গল্পটা, ওটা নচিতার লেখা। 31 নম্বর গড়পাড়লেনের যে মানে স্টোরি টেলিংটা, ওটা নচিদার। আর বললাম জুলফিকার, তো জুলফিকার যদি কেউ দেখে, জানি অনেকেই বলে হচ্ছে হাই বাজেটের সিনেমা হয়েছে বা সামথিং, বাট ওখানে না প্রপার সিন্ডিকেট পলিটিক্স যেটা চলে, বর্তমানে যেটা চলে, সেটা না কোনো না কোনো জায়গায় গিয়ে একটুখানি মারে, ঠেলা দেয়। আর একদম নতুন সিনেমার কথা যদি বলি,
না ভাই, নেই কিছু হিসেবে নেই। পছন্দের অভিনেতা? একটা না খুব বিচ্ছিরি উত্তর দেব। ওমান স্পিক ফর ইউরসেলফ, কি যায় আসে? নচিকেতা চক্রবর্তী। কারণ অনেকেই জানে না, নচিদা কিন্তু সিনেমাও করেছে, অনেক অনেক সিনেমা করেছে, এবং আম, কিছু আর্কাইভ ভিডিও পাওয়া যায়, মিউজিক ভিডিও যেরকম পাওয়া যায় সেরকম ভিডিও পাওয়া যায়। সেখানে আমার মনে হয় কোনো না কোনো পার্সপেক্টিভে দাঁড়িয়ে, যদি ওই লোকটাকে সেরকমভাবে মানে, আমাদের এখানে তো ইন্ডাস্ট্রিতে একটা অদ্ভুত রকমভাবে ওই খাইয়ে দেওয়ার খেলাটা চলে। এখন ওই জিনিস যদি বাদ দেওয়া হয়, নচিকেতা চক্রবর্তী আমার পছন্দের অভিনেতা। আর যদি এবার বলো যে নচিকেতা চক্রবর্তী বাদে, ওর কারণ হচ্ছে অনুভব, তুমি নচিকেতা ভক্ত বলে তুমি বলেই যাচ্ছ নচিকেতা আমি চক্রবর্তী। কিন্তু এই ধরনের একটাও স্টেটমেন্ট করিনি, তুমি বলে যাচ্ছ। তুমি 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 বিষয়টা বলবে পরে, তুমি ওই পারে বলবে, ক্যামেরার ওই পারে তুমি বলবে, আমি জানি। আর ক্যামেরার উপরে কি হবে সেটা এখানে বলে লাভ কি? ক্যামেরার উপরে তো আমি তোমার কাঁচা খিস্তিও দিতে পারি, সেটা কি থোড়াই আমি এখানে বলবো? না না, কাঁচা খিস্তি খামানি করবো না। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় আম, যদি মানে যারা যারা অভিনয় করে, হ্যাঁ, আমি ভিলেন চরিত্রে চলে যাব। মানে অদ্ভুতভাবে আমার ভালো লাগে। তুমি যদি বলো ইউনিভার্সালি তোমায় কাকে ভালো লাগে, যদি এরকম প্রশ্নটা আসে, আমার বাঙালি আর্টিস্ট বা বাঙালি যে অ্যাক্টারদের এ করছে, তো সেই ক্ষেত্রে বলবো শাশ্বত আর যিশু সেনগুপ্ত। ভাই প্রপার জাস্টিস পাইনি বাংলায় বসে। তুমি যদি মানে খুব সাধারণভাবে দেখো, শাশ্বত শাশ্বত তোমার যে কলিযুগ নিয়ে যে সিনেমাটা বেরিয়েছিল, ওটাতে যে যে লেভেলের অভিনয়টা দিয়েছে, বা তার আগে একটা সিনেমা ছিল অলরেডি, যেখানে বব দত্ত, ভুল যদি না হয়, বব বিশ্বাস, ওই যে অভিনয়টা, বা এই মুহূর্তে এসে দাঁড়িয়ে যদি আমি বলি যিশু সেনগুপ্তের আম, যেগুলো সাউথ ইন্ডিয়া সিনেমাগুলো বেরোচ্ছে, তাদের যে ভিলেনের রোলগুলো, ভাই উত্তর দিয়ে দেয় সব কিছু, আর কিছু বলার থাকে না। কারণ এখানে ওই কি বলবো, কিছু বলাটাই বেকার। এই হচ্ছে কি, সামথিং সামথিং ইজ রং ইন দ্য থিং, যে একটা নতুন নতুন মুখ আসছে, নতুন নতুন মুখ এ হয়ে যাচ্ছে, কিন্তু মানে আসছে চলে যাচ্ছে। আসছে চলে যাচ্ছে, কিন্তু সেই সুপারস্টার লেভেলের আর কিছু নেই। রাজেশ খান্না ছিল একটা সময়, বাবার কাছে শুনেছি এটা, যে রাজেশ খান্নার জন্য মানুষ বসে থাকতো, কামাল হাসানের জন্য শুনি বসে থাকে। তো এই বিষয়টা থেকে বেরিয়ে যদি বলা হয়, তাহলে আমাকে যদি পুরো টোটাল ইন্ডিপেন্ডেন্স ধরে হিসেব করা হয়, আমি প্রচুর সিনেমা দেখেছি, তাতে মনে হয় আমার দেখা সেরা হিরো, মানে ইন টোটাল এতে আমি উত্তর দিয়ে দিয়েছি রাজেশ খান্না। আর অনুভব চক্রবর্তীর পছন্দের খেলাধুলা? ক্রিকেট, ক্রিকেটটা পছন্দের। কিন্তু ক্রিকেটের বিষয় একটা বিষয় বলে রাখি, আম, আমার দুটো চোটের জন্য আমি কিন্তু ক্রিকেটটাকে কেরিয়ার বানাতে পারিনি। অতএব সেই চোটগুলো যেন আপনাদের জীবনেও না আসে বা হয়। আর মানুষে বিশ্বাস রাখতে হবে না, নিজেকে বিশ্বাস রাখুন। চোটগুলো নিয়ে কি বলতে চাও? কোনো জোরাজুরি নেই তোমার ওপর, কারণ আমি জানি বলেই তাই বললাম। চোটগুলো নিয়ে বলতে গেলে মানে গৃহবিবাদ লাগবে, গৃহযুদ্ধ লাগবে, আপনি যা ইচ্ছে। আর চোটগুলো নিয়ে বলতে গেলে গৃহযুদ্ধ লাগবে। আহ, আদতে আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই, তোমারও একটা প্রিয় খেলাধুলো থাকতে পারে, আমারও একটা প্রিয় খেলাধুলো থাকতে পারে। শুধু এটা বলবো, নিজের শোনো, নিজের মতো চলো ভাই। যে বয়সেই থাকো, আমার যায় আসে না সেটা কোন বয়স কি ম্যাটার করে না। একটা টাইম স্প্যান অবধি মানুষ ভাবে যে পড়াশোনাটা করতে হবে, আলটিমেট মানে জীবনের শেষে গিয়ে মনে হয় পড়াশোনা যতক্ষণ নিয়েছি, যতক্ষণ স্কুলে বইয়ের ব্যাগটা বয়েছি, ততক্ষণই ভালো ছিলাম। ওই বড় হওয়ার দিকে কেউ এগিয়েও না, সবাই শৈশবে থেকো। আর বাচ্চা হয়ে থেকো, মনের বয়স যেন ছোট হয়। নিজের বয়স যতই বড় যায়, মনের বয়সটা ছোট থাকলেই হবে। আচ্ছা বললে। আর শেষের দিকে আমরা অলমোস্ট চলে এসেছি। ফুচকাবাজ নিয়ে যদি কিছু বলতে বলি অনুভব চক্রবর্তীকে, অনুভব কি বলবে? মন থেকে বলবে এটা। এটা খুব মন থেকে বলবো,
এটা মন থেকে বলবো, ইন দ্য সেন্স এই কারণেই যে আশিসদা আমার দাদা বলার জন্য নয়, ফুচকাবাজটা যে জায়গায় এখন এসে দাঁড়িয়েছে, আমি এটার অন্যরকম একটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আর সেই ভবিষ্যৎটা যদি মানে বাই এনি চান্স ঠিকঠাক হয়, আজকের হয়তো আপনারা দেখছেন এরকম পিছনে মা দুর্গা রয়েছেন, ফুচকাবাজের ব্যাগ, আশিসদা, ব্যাকবোনেও কেউ আছে যিনি ক্যামেরার ওপারে বসে আছেন। এবং আমি একটা জিনিস বলতে চাই, ফুচকাবাজে যেটা হয়, মানে ফুচকাবাজে তোমরা যদি শুধু ফুচকা খেতে আসো চলবে না বস, আড্ডা মারো, জীবনে মানে লাইফ সাইকেল চেঞ্জ করার বা লাইফটাকে ঠিকমতো স্টেবিলিটি দেওয়ার যদি কিছু হয় জায়গা, কিছু মানুষের ক্ষেত্রে, আমার জন্য বা কারোর জন্য না, কিছু মানুষের ক্ষেত্রে ফুচকাবাজ ইজ সেফেস্ট প্লেস এভার। কারণ আমি নিজে দেখেছি অনেক মানুষ অনেক রকমভাবে ভাবে, কিন্তু কজনার ওই মানে প্রপার মানুষের মনের মধ্যে থেকে মানুষের সঙ্গে মিশে মানুষকে সেফেস্ট ফিলটা করাতে পারে, সেটা ফুচকাবাজ পারে, সেটা আশিস ভট্টাচার্য পারে। আর আমার একটাই খারাপ লাগছে যে বড্ড কাশি হচ্ছে আমার, তো আমি সরি চেয়েই নিচ্ছি সবার থেকে। আমাদের পডকাস্টের আজকে লাস্ট প্রশ্ন অনুভব, খুবই ভালো সময় যাচ্ছে আমাদের, একটু হাইপোথেটিক্যালি বলো, কোনো পলিটিক্যাল পার্টির নাম, কারুর নাম মেনশন করার দরকার নেই। 29টা বসন্ত তো দেখলে, দেখে তোমার যে উপলব্ধি, তোমার যেটা মনে হয়, যেটা তুমি পরবর্তী প্রজন্ম বা মানুষকে তুমি বলতে চাও, মানে তোমার কিছু মেসেজ, তোমার মনে হয় যে এই জিনিসটা বলা উচিত, সমাজকে তুমি কি বলবে? তোমার মতো করে বলো। কঠিন প্রশ্ন। সময় নাও, নিয়ে তোমার মতো করে বলো। দেখলে তো এতদিন দেখেছো, এত কিছু দেখেছো, তার বেশি সেই নচিদার গানে চলে যেতে হবে। তাই। দাদার একটা গান আছে, সবাই শুনেছে বা শোনেনি এরকম আছে, একটা গান আছে, একটু সময় পেলে নষ্ট করো না একা বসে, একটি বন্ধু পেলে হারিও না আপন দোষে, একটু লোভের বসে একলা একলা বাঁচা, সে জীবন বাঁচা নয় আসলে, সকলের বাঁচাকেই সত্যিকারের বাঁচা বলে, একটু একটু করে এগিয়ে এসো, একটু একটু করে জানো, একটু একটু করে ভালোবাসা দিয়ে ওই পৃথিবীটাকেই কাছে টানো, একটু স্বার্থ ছেড়ো সকলের জন্য, যেটুকু ছেড়েও বাঁচা চলে, আসলে সকলের বাঁচাকেই সত্যিকারের বাঁচা বলে, সকলের বাঁচাকেই সত্যিকারের বাঁচা বলবো। আর সব থেকে বড় বিষয়, মনের বয়স ছোট থাকবে, জীবন ভালো থাকবে, আর যত জট, মনের যত জট খুলে ছেড়ে ফেলে দিন, ফেলে দিয়ে মানুষের জন্য বাঁচুন, দেখুন লাইফটা অনেক ইজি, অনেক ইজিয়েস্ট। থ্যাংক ইউ। ওয়েল সেড অনুভব। তো শেষ করছি আমরা আজকের এপিসোড, আবার দেখা হবে আরও কোনো আরেকজনের সাথে, দেখা হচ্ছে খুব শীঘ্রই। আসি আজকের মতন। থ্যাংক ইউ অনুভব। চলো।